বউ সাজে এলিজা নিজের রুমে ঢুকে ওর মৃত মায়ের ছবিটা হাতে নিয়ে বলতে লাগলো, মা, দেখো আমি বউ সেজেছি, বিয়েও করেছি। বাবা বলেছে আমি বিয়ে করে বউ সাজলে নাকি তুমি আবার ফিরে আসবে। তাহলে এখনো আসছো না কেন? তুমি কখন আসবে মা? তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকলে তোমার মা তোমার কাছে ফিরে আসবে। নিজের রুমে অন্য কোনো পুরুষের আওয়াজ পেয়ে মায়ের ছবিটা বুকে জড়িয়ে ধরে পিছন ফিরে তাকায় এলিজা। বরের সাজে একটা পুরুষকে দেখে তার কাছে এগিয়ে গিয়ে ভালো করে দেখতে থাকে। তারপর মুখে একটা নির্মল হাসি নিয়ে আবার ওর মায়ের ছবিটার সাথে কথা বলে ওঠে, দেখো মা, এই হচ্ছে আমার বর। এইবার তো তুমি সামনে আসো। আমি আর কত অপেক্ষা করব বলো? এলিজার কথা শুনে ওর স্বামী আহাদের চোখে পানি চলে আসে। ও এলিজার কাঁধে হাত রাখতে গেলে এলিজা একটু সরে যায়। তারপর বলে, আপনি আমার কাছে আসছেন কেন? আমার মা কই? বাবা, বাবা, তুমি কোথায়? এই লোকটা এখানে কেন? আসলে এলিজার মায়ের মৃত্যুর পরও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে কাউকে আর তেমন চিনতে পারে না। সারাক্ষণ ওর মায়ের ছবি নিয়েই পড়ে থাকে। চাঁদপোনা মুখটাও মলিন হয়ে গেছে, শরীরটাও অনেকটা খারাপ হয়ে গেছে। ৮ মাস আগে এলিজার একটা ভালো ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল। বাংলায় অনার্স করা এলিজা বিয়ের জন্য হোস্টেল ছেড়ে ছুড়ে গ্রামে এসেছিল। ঠিক তখনই জানতে পারে যে ওর মায়ের ক্যান্সার হয়েছে, শেষ পর্যায়ে আছে। তাই শত চিকিৎসা করেও লাভ হয়নি। কিছুদিন পরেই এলিজাদের ৪ ভাই বোনকে ছেড়ে ওর মা পাড়ি জমায় না ফেরার দেশে। আর হঠাৎ করে মায়ের মৃত্যুটা না মেনে নিতে পেরে এলিজা মানসিকভাবে ভেঙে পড়ে। আস্তে আস্তে ওর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এখন ওর বাবা ছাড়া আর কাউকে তেমন চিনতে পারে না। কেউ কাছে গেলে ওর মাকেই খুঁজতে থাকে। আর মাকে না পেয়ে সামনের মানুষটার ওপর হামলা করে, কাছে যা পায় তা দিয়ে আঘাত করে। ওর বিয়েটা ভেঙে যায়। এমন পাগল মেয়েকে কে বা বিয়ে করবে? এলিজার বাবার গ্রামে জমি জমা ভালোই আছে, বড় মাপের একজন কৃষক, টাকার কমতি নেই। কিন্তু মেয়ের এই পরিস্থিতি মেনে নিতে পারছে না। মেয়ের দেখাশোনা করার জন্য মানুষও ঠিক করেছিলেন, কিন্তু এলিজার ব্যবহারে কেউ 5 দিনের বেশি টিকতে পারেনি। এলিজার বড় ভাই ভাবি আর ছোট 2 ভাই বোনও এখন ওকে ভয় পেয়ে কাছে যায় না। ওর বাবা ব্যবসা সামলাবে নাকি মেয়ে, অনেক বড় ডাক্তার দেখিয়েও কাজ হচ্ছে না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এলিজাকে বিয়ে দেওয়ার। আর ওর মতো এই পাগলি মেয়ের জন্য আহাত ছাড়া আর কেউই রাজি হতো না হয়তো। আহাত মা বাবা আর চালচুলোহীন একটা ছেলে, শ্যামবর্ণ গায়ের রং, দেখতে মোটেও খারাপ নয়। জন্মের আগেই বাবা মারা যায়। আর কিছুটা বড় হওয়ার পর আপন বলতে কেউ নেই এই পৃথিবীতে। একজনের বাড়িতে থেকে কাজে সাহায্য করার সুবাদে তারা দুমুঠো খেতে দিত। আর গ্রামের একটা স্কুলে ভর্তি হয়ে ক্লাস প্রাইভেট না পড়ে কোনো রকমে এসএসসি পাশ করে একটা দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। আর ওদের গ্রামের একটা পড়ে থাকা বাড়িতেই থাকে। আসলে এই বাড়িতে সবাই দেশের বাইরে থাকায় বাড়িটা দেখাশোনা করার জন্যই আহাতকে থাকতে দিয়েছে। আহাত এলিজাকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করত, কিন্তু বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নিয়ে যে, তাই কখনো কাউকে কিছু বলেনি। দূর থেকে শুধু দেখেছে। কয়েকদিন আগে যখন এলিজার বাবা আর গ্রামের কিছু লোক এলিজাকে বিয়ে করার জন্য কথা বলল, তখন ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এলিজার বাবা বলেছে ওদের বাজারে একটা দোকান দিয়ে দেবে আহাদকে, আর ওনাদের বাড়িতেই এখন থেকে থাকবে আহাদ আর এলিজা। গ্রামের সবাই ওকে বোঝায় যে এত ভালো প্রস্তাব হাতছাড়া না করতে। কিন্তু আহাত তো আসলে এলিজার জন্যই বিয়েতে রাজি হয়েছে। যেমনই হোক না কেন, ও সারা জীবন এলিজার পাশে থাকতে চায়। বাবা গো, তুমি কোথায়? মা এখনো আসছে না কেন? এই লোকটা এখানে কেন? এলিজার কথা শুনে আহাদ ওকে শান্ত করার জন্যই বলে, তুমি না বললে আমি তোমার বর? এলিজা তখন ভয়টা কাটিয়ে আহাদের দিকে আবার এগোতে থাকে। তারপর আবার আগের মতো হাসি দিয়ে বলে, ও আচ্ছা, তাই তো, আমি না ভুলে গিয়েছিলাম। তুমি আমার মাকে নিয়ে এসেছো বুঝি? বাবা তো তাই বলেছিল। আহাদ এবার এলিজার কাঁধে হাত রেখে ওকে ধরে বিছানায় বসিয়ে দেয়। তারপর হাসি মুখে বলে, হ্যাঁ, এনেছি তো তোমার মাকে। তবে তোমার মা বলেছে তুমি ভদ্র হয়ে না থাকলে তোমার সামনে আসবে না। আমি তো এখন ভদ্র হয়ে আছি, তবুও মা আসছে না কেন? ডাকো না মাকে। কই ভদ্র হয়ে আছো? একটু আগেও তো চিল্লাপাল্লা করলে। এত রাত হয়ে গেছে, এখনো ঘুমাওনি? ঘুমালে কি মা আসবে? শুধু ঘুমালে না, তোমার মা আমাকে পাঠিয়েছে তোমাকে ভদ্র বানানোর জন্য। তুমি আমার কথা মতো চলে ভদ্র হলেই তোমার মা তোমার সামনে আসবে। কি, শুনবে না আমার কথা?
আহাদের মিষ্টি কথা শুনে এলিজা বরফের মতো গলে যায়। ও দুই হাতে আহাদকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, হ্যাঁ শুনবো, আমি তোমার সব কথাই শুনবো। আমি যে কতদিন আমার মাকে দেখি না। আমি বিয়ে করতে চাইনি বলে মা আমার উপরে রাগ করে চলে গেছে। এবার তো আমি তোমাকে বিয়ে করে নিয়েছি। এবার তো মা আসবে, তাই না? আহাদ এলিজার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, হ্যাঁ, আসবে। তুমি আমার কথা শুনে চললেই আসবে। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো তো। আচ্ছা, তুমি এই বিয়ের শাড়িটা আগে চেঞ্জ করে আসো। এগুলো পরে ঘুমাতে পারবে না। এলিজা মুখটা বাঁকা করে বলে, কখনো না। আমি এগুলো পরে না থাকলে মা জানবে কি করে যে আমি বিয়ে করেছি? মা যদি আবার রাগ করে চলে যায়? আচ্ছা, আমি বলে দেব মাকে যে তুমি আমাকে বিয়ে করেছ। তাহলেই তো হবে। এলিজা এবার আহাদের চুল টেনে ধরে বলে, এই, তুমি আমার মাকে মা বলছো কেন? তোমার সাহস তো কম না। আহাদ নিজেকে ছাড়াতে না পেরে বলে, দেখেছো, তুমি আবার ব্যাডগার্ল হয়ে গেছো। এই জন্যই তো তোমার মা তোমার সামনে আসে না। এ কথা শুনে এলিজা তাড়াতাড়ি আহাদের চুল ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, আমি আর এমন করব না। তুমি আমার মাকে বলো না প্লিজ। আচ্ছা, বলবো না। তাহলে আগে এসব চেঞ্জ করে আসো। তারপর লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। তুমি খুব ভালো। বলেই হাসি মুখে কাপড় নিয়ে বাথরুমে চলে যায় এলিজা। আহাদও শেরওয়ানি চেঞ্জ করে শুয়ে পড়ে। এলিজা এসে আহাদের পাশে ওকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আহাদ নিজেকে এতদিন পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবান ছেলে ভাবত। আজ এলিজাকে পেয়ে ও পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ মনে করছে। আসলে আল্লাহর ইচ্ছে বড়ই অদ্ভুত। কার ভাগ্যে কখন কি লিখে রেখেছেন তা কেউ কখনো কল্পনা করতে পারবে না। পরের দিন সকালে উঠে আহাদ পাশে এলিজাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে যায়। এত সকালে মেয়েটা কোথায় যেতে পারে? রুম থেকে বের হয়ে ওর ভাই বোনদের কাছে জিজ্ঞেস করলে ওরা জানায় যে ওরাও দেখেনি এলিজাকে। এ কথা শুনে আহাদ আরও ভয় পেয়ে যায়। ও বাড়ি থেকে বেরিয়ে পড়ে এলিজাকে খোঁজার জন্য। বাড়ির পাশে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আহাদের চোখ যায় রাস্তার পাশের একটা ক্ষেতের দিকে। আহাদ দেখতে পায় যে এলিজা একটা পটল ক্ষেত থেকে পটল তুলে ওড়নার উপরে রাখছে। ওড়নাটা অবশ্য ওর গায়েই আছে। ক্ষেতটা একটু ভেজা থাকায় এলিজার হাতে পায়ে, এমনকি জামা কাপড়েও কাদা লেগে গেছে। আহাদ তাড়াতাড়ি গিয়ে এলিজার হাত ধরে বলল, তুমি এত সকালে এখানে কি করছো? আমরা তোমাকে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। এভাবে কেউ না বলে হুটহাট আসে? আচমকা আহাদ হাত ধরায় এলিজা ভীষণ ঘাবড়ে যায়। কিন্তু আহাদকে দেখা মাত্রই ওর মুখে একটা হাসি ফুটে ওঠে। আমি মায়ের জন্য কিছু পটল নিতে এসেছি। পটল ভাজি মায়ের ভীষণ পছন্দ। তুমি না বলেছিলে আমি ভদ্র মেয়ে হয়ে থাকলে মা আমার কাছে আসবে? তাই তো এগুলো নিতে এসেছি। পটল ভাজি পেলে মা ভীষণ খুশি হবে। তুমিও তোলো না আমার সাথে। বলে আহাদের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আবার পটল তুলতে যায়। আহাত এইবার ওকে কিছুটা ধমকের সুরে বলে, এলিজা, তুমি এটা কার ক্ষেত থেকে পটল চুরি করছো? তোমার মা কি চুরি করা পটল খাবে? তাহলে কিন্তু মা, মানে তোমার মা কখনো আর তোমার সামনে আসবে না। এ কথা শুনেই এলিজা ওর অন্যায় থাকা সবগুলো পটল ফেলে দিয়ে আহাতের হাত ধরে জাকাতে থাকে আর মুখ ফুলিয়ে বলতে থাকে, এটা আমাদের ক্ষেত না? তুমি আমাকে আগে বলবে না? তুমি এত পচা কেন? তুমি চাও না মা আমার সাথে দেখা করুক, তাই না? অবস্থা বেগতিক দেখে আহাত বলে, আরে না, তা হবে কেন? আমি চাই তোমার মা আসুক। তাই তো তোমাকে সতর্ক করে দিলাম। আচ্ছা চলো, আমরা তোমাদের ক্ষেত থেকে পটল নিয়ে যাই। তাহলেই তোমার মা আর রাগ করবে না। এ কথা শুনে এলিজা খুশি হয়ে যায়। আহাত এলিজার ওড়নাটা ওর মাথায় দিয়ে দেয়। তখনই সেই ক্ষেতের মালিক ওখানে এসে আহাদ আর এলিজাকে দেখে বলতে থাকে, আরে আহাদ যে, তা সাত সকালে বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছো বুঝি? তুমি এলিজাকে বিয়ে করেছো শুনে খুব ভালো লাগলো। আল্লাহ অবশ্যই তোমাকে এর প্রতিদান দিবেন। আহাদ একটু হেসে বলল, দোয়া করবেন চাচা। আর এটা মনে হয় আপনার ক্ষেত, তাই না? আসলে এলিজা ওদের ক্ষেত ভেবে এখান থেকে কিছু পটল তুলে ফেলেছে। কিছু মনে করবে না। আরে সমস্যা নাই, তুমি ওগুলো নিয়ে যাও। এলিজা তো আমার মেয়ের মতোই। ভালো থাকতে চাচা চাচা বলে কত ডাকতো। আর এখন দেখো, আল্লাহ কি না পারে। কথাগুলো বলে ফেলে রাখা পটলগুলো তুলে আহাদের হাতে দিয়ে দিল। আর এলিজা চুপ করে ওদের কথাই শুনছিল। তারপর পটলগুলো নিয়ে লোকটাকে বিদায় জানিয়ে আহাদ এলিজাকে নিয়ে বাড়ি চলে গেল। আহাদ আর এলিজাকে বাড়ি ঢুকতে দেখে সবাই ছুটে এলো। তারপর এলিজার এমন অবস্থার কারণ জিজ্ঞেস করতে আহাদ ওদের পুরো ব্যাপারটাই বলল। এরপর এলিজাকে টেবলের সামনে নিয়ে গিয়ে আহাদ বলল,
এইবার লক্ষ্যে মেয়ের মতো হাত পা পরিষ্কার করে ধুয়ে ফেলো। এরকম নোংরা থাকলে তোমার মা কিন্তু আসবে না। এ কথা শুনে এলিজা বাধ্য মেয়ের মতো এক মগ পানি পায়ের উপরে ঢালল, আর এক মগ পানি হাতে। কাদামাটি তাদের নিজের জায়গাতেই বহার লইল। এটা দেখে আহাত নিজে গিয়ে পানি তুলে এলিজার হাত পা পরিষ্কার করে দিতে লাগলো। দুলাভাই, একটু এদিকে তাকান তো, আপনার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এলিজার ছোট বোন এমিলির কথায় আহাত সেদিকে তাকিয়ে দেখে ও ওদের ভিডিও করছে। এটা দেখে আহাদের কিছুটা অস্বস্তি হতে লাগলো। ও একটু আমতা আমতা করে বলল, আরে এমিলি, কি করছো এসব? এমিলির ভিডিও করা না থামিয়ে ওদের আরো কাছে এসে বলল, মাছ ধরছি। আরে, তুমি তো আমাদের ভিডিও করছো, দেখতে যখন পাচ্ছেন যে ভিডিও করছি, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? আহাদ এবার হাত থেকে মগটা নামিয়ে এমিলির কাছে গিয়ে ফোন কেড়ে নিতে গেল। এমিলি ওখান থেকে সরে গিয়ে বলল, আরে, এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করে থাকা যায়? আর আমি তো আপনাকেই হেল্প করছি। আপু সুস্থ হলে দেখাতে হবে না যে বিয়ের পর দিন সকালে তার বর কিভাবে তার যত্ন নিচ্ছিল? এলিজা সুস্থ হয়ে গেলে কথাটা শুনে আহাদের মনে যেন এক নতুন স্বপ্ন লুকোচুরি খেলতে থাকে। আসলে কি এলিজা একদিন সুস্থ হয়ে যাবে? আগের সেই হাসি খুশি এলিজা ফিরে আসবে? কি ব্যাপার দুলাভাই, চুপ হয়ে গেলেন যে? কি, আমি ঠিক বলিনি? আহাদ এইবার একটু হেসে বলে, তোমার আইডিয়াটা মন্দ নয়। ভিডিওগুলো আমাকেও পাঠিয়ে দিও। আচ্ছা, মানতে হবে শালিটা কার। এরপর আহাদ এলিজাকে ঘরে নিয়ে গিয়ে ওর ময়লা ড্রেসটা চেঞ্জ করতে বলে। এলিজা আহাদের সব কথাই শুনছে দেখে সবাই যেন পুরো অবাক হয়ে যায়। যে মেয়েটা কিছুদিন ধরে ওর বাবা ছাড়া আর কারোর সাথেই কথা শোনে না, সেই কিনা একদিনেই আহাদের এত বাধ্য হয়ে গেল। এলিজার বাবা অবশ্য ভীষণ খুশি। তিনি একা এলিজার ঠিকঠাক দেখাশোনা করতে পারছিলেন না বলেই আহাদের সাথে বিয়েটা দিয়েছিলেন। এখন মনে হচ্ছে তার বিয়ে দেওয়াটা সার্থক। এই কয়দিন যেন আহাদ সবসময় এলিজার পাশেই থাকে। এটা এলিজার বাবার আদেশ। যে কয়দিন দোকান দেওয়া শেষ না হচ্ছে, সে কদিন অবশ্য আহাদের কোনো কাজও নেই। আর তাছাড়া এলিজার পাশে থাকতে ও ভালোই লাগে। হাজার হোক, ভালোবাসার মানুষ বলে কথা। সে যেমনই হোক না কেন, আহাদ তো ওকে ভালোবাসে। ড্রেস চেঞ্জ করে এলিজা এবার সোজা রান্নাঘরে চলে যায়। তারপর সেই পটলগুলো নিয়ে কাটতে গেলে ওর বড় ভাবি নাবিলা এসে বলে, এলিজা, তুমি এখানে কি করছো? দাও, আমি কেটে দিচ্ছি। তুমি কাটতে পারবে না তো, হাত কেটে যাবে। এ কথা বলে বটিটা নিতে গেলেই এলিজা ওর ভাবির দিকে একটা পটল ছড়ি দিয়ে চেঁচিয়ে ওঠে, তুই একদম আমার সামনে আসবি না। আমার মায়ের জন্য আমি রান্না করব। এলিজার চেঁচানো শুনে এমিল আর আহাদও ছুটে আসে। এলিজার বাবা আর ভাই কাজে বাইরে গিয়েছে। আহাদ আর এমিলের পুরো ব্যাপারটা বুঝতে বাকি থাকে না। কিন্তু এলিজাকে তো আর কাটাকুটি করতে দেওয়া যায় না। ও তো আর আগের মতো নেই, হাত কেটে যেতে পারে। তাই এমিলি এগিয়ে বলল, আপু, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। একথা শুনে এলিজা ভীষণ রেগে যায় এবং এমিলির দিকেও পটল ছুঁড়তে গেলে আহাত খপ করে ওর হাতটা ধরে ফেলে। তারপর সকালের মতো আবার একটা ধমক দিয়ে বলে, এলিজা, এসব কি শুরু করেছো আবার? এই না তুমি ভালো মেয়ে হয়ে গিয়েছিলে? এমন করলে কি তোমার মা তোমার কাছে আসবে? আর এমিলি তো তোমার বোন, তোমার মাও তো ওর মা, তাই না? তাহলে ওকেও তো রান্নার কাজে হেল্প করতে হবে। আহাদের কথা শুনে এলিজা কিছুটা শান্ত হয়ে বলে, আচ্ছা, আমি কেটে দিই, ও রান্না করবে। একথা বলেই এলিজা কারো বারণ না শুনেই পটল কাটা শুরু করে। কয়েকটা পটল ভালোভাবেই কাটে। এটা দেখে সবাই ভীষণ খুশি হয়। কিন্তু হঠাৎ এলিজার চিৎকারে সবাই দেখে যে এলিজা ওর আঙ্গুলের অনেকটা কেটে ফেলেছে। আর রক্ত দেখে ছোট বাচ্চাদের মতো কান্না করছে। দেখেছো কি করেছো? বলে আহাত এলিজার হাত ধরে ওখান থেকে তুলে নিয়ে ঘরে যায়। তারপর কাটা আঙ্গুলটা পরিষ্কার করে একটা ব্যান্ডেজ বেঁধে দেয়। এলিজা তখনও কান্না করছে দেখে আহাত প্রশ্ন করে, এখনও কান্না করছো কেন? আর রক্ত পড়ছে না? এলিজা কান্না থামিয়ে বলে, আমার হাত থেকে রক্ত পড়ছে, তবুও মা কেন আসলো না? মা কি আর আমাকে ভালোবাসে না? আহাদ এবার এলিজাকে নিজের বুকে টেনে নিয়ে বলে, কে বলেছে তোমার মা তোমাকে ভালোবাসে না? আর আমি আছি তো তোমার পাশে। আমাকে তো তোমার মাই পাঠিয়েছে। কি, আমাকে পছন্দ হয় না? এলিজা এবার ছোট বাচ্চাদের মতো হেসে ফেলে। তারপর বলে, কি যে বলো না, তুমি তো আমার বর। আর বরকে ভালো লাগবে না কেন? তোমাকে আমার খুব ভালো লাগে। এলিজার মুখে ভালো লাগে কথাটা শুনে আহাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়।
ও এলিজাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরে। রাতে সবার খাওয়া দাওয়ার পরে আহাদ এলিজাকে ওর রুমে রেখে আসে। তারপর ওর শ্বশুরকে ডেকে বলে, বাবা, আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, তুমি এখন এ বাড়ির ছেলে, কোনো কিছু নিয়ে কখনো সংকোচ করবে না। যখন যা প্রয়োজন হবে আর কাউকে না হোক আমাকে বলবে। আর খাবার দাবারের ব্যাপারে নাবিলা আছে, এমিলি আছে, তাছাড়া তোমার রোমেলা খালাও আছে। যখন যা লাগবে ওদের বলবে। আহাদ এবার কিছুটা লজ্জিত হয়ে বলে, না বাবা, আসলে ওসব কিছু না। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে। আহাদ আর কিছু বলার আগেই এলিজার রুম থেকে চিৎকারের আওয়াজ শুনে সবাই সেই দিকে এগিয়ে যায়। আবার কি হলো কে জানে। আহাদ আর এলিজার বাবা কথা বাদ দিয়ে দ্রুত সেদিকেই ছুটে যায়। এলিজার রুমে ঢুকেই সবার চোখ চড়ক গাছ। এলিজা আবার আগের মতো রুমের সবকিছু ছুঁড়ে ফেলে দিয়েছে। যে কাছে যেতে চাইছে তাকেই কিছু না কিছু ছুঁড়ে মারছে। আহাদ সাহস করে এগিয়ে যেতে ওর দিকে লক্ষ্য করে একটা চুলের ক্লিপ ছুঁড়ে মারে এলিজা। আর সেটা সোজা এসে আহাদের গলায় লেগে যায়। ক্লিপটা চোখা থাকায় আহাদের গলা হালকা কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করে। আর এলিজা বলতে থাকে, সবাই মিথ্যাবাদী, কেউ আমার মাকে এনে দেয় না। বাবা, সবাইকে এখান থেকে বের করে দাও, কেউ যেন আমার সামনে না আসে। এলিজার বাবা আহাদকে সহ বাকি সবাইকে বের করে দিয়ে এলিজাকে শান্ত করে। সেদিন রাতে এলিজা একাই রুমে থাকে। ওর বাবা আহাদকে আপাতত ওর কাছে যেতে মানা করে। কিছু মনে করো না বাবা, তুমি তো ওর ব্যাপারে সব জেনেই। এটুকু বলতে ওনাকে থামিয়ে দিয়ে আহাদ বলে, আমি কিছুই মনে করিনি। আর এখন তো আমার স্ত্রী, ওর দেখাশোনা করাটা আমার দায়িত্ব। আহাদের মুখে এমন কথা শুনে এলিজার বাবা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আবার কবে যে আমি আমার মেয়েটাকে সুস্থ দেখতে পাবো। মেয়েটাকে এভাবে দেখলে কষ্ট সহ্য করতে পারে না। ওর মা তো গেল, মেয়েটাকেও। আপনি এসব নিয়ে আর চিন্তা করবেন না বাবা, আমি তো আছি। আসলে আমি বলছিলাম যে কাল একবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ঢাকায় একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি। আপনি যদি অনুমতি দেন তো। এতে আমার অনুমতির কি আছে। এখন তুমি ওর স্বামী, আর তুমি তো ওর ভালোর জন্যই বলছো। ওখানে আমার ছোট বোন আছে, ওকে বলে রাখবো নে। তুমি কি কালকেই যাবে? আহাদ এবার একটু আমতা আমতা করে বলে, ওর অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আরও খারাপ হচ্ছে। যত দ্রুত যাওয়া যায় ততই ভালো। কাল গেলে সিরিয়াল দিয়ে রাখতে হবে, পরশু দেখিয়ে চলে আসতে পারবো। ওনার কাছে অনেক আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই বেরিয়ে পড়ো তাইলে। আমি অমিতকে বলছি দুটো টিকিট কেটে রাখতে। আচ্ছা, ঠিক আছে। এরপর আহাত এলিজার পাশের রুমটাতে শুয়ে পড়ে। অমিত হচ্ছে এলিজার বড় ভাই। পড়াশোনা বেশি করেনি, বাবার সাথেই কৃষিকাজ আর ব্যবসা করে। বিয়ে করেছে, এখনো কোনো ছেলেমেয়ে হয়নি। ওর বউই নাবিলা, মেয়েটা অনেক ভালো। এ সংসারে আসার পর থেকে সবার অনেক খেয়াল রাখে। বিশেষ করে এলিজার মা মারা যাওয়ার পর থেকে এত বড় সংসার একাই সামলায়। এমনকি এলিজারও অনেক খেয়াল রাখে। পরের দিন এলিজাকে নিয়ে যাওয়া নিয়ে বাঁধল ঝামেলা। সে কিছুতেই আহাদের সাথে যাবে না। এলিজার বাবা ছাড়া আর কারোর সাথে সে কোথাও যেতে রাজি নয়। কিন্তু ওর বাবার তো আজ অনেক কাজ আছে, তাই তার পক্ষে যাওয়া সম্ভব না। তুমি না বলেছিলে আমার কথা শুনবে? দেখেছ, আমার কথা না শোনার কারণে তোমার মা আসছে না। আহাদের কথা শুনে এলিজা চেঁচিয়ে বলে ওঠে, তুই একদম কথা বলবি না, তুই মিথ্যা বলেছিস। মা, আমার কথাও শুনবি না? আমি তো বলছি, ওখানে তোর মা তোর জন্য অপেক্ষা করছে। দেরি করলে কিন্তু চলে যাবে। আর আমার সাথে গেলে তো দেরি হয়ে যাবে। এরপর আহাদও হাসি মুখে বলে, আমি না গেলে তোমার মা জানবে কি করে যে তুমি বিয়ে করেছ? আর তোমার মা তো এই জন্যই রাগ করে চলে গেছে, তাই না? আহাদের এ কথা শুনে এলিজা মুহূর্তে শান্ত হয়ে যায়। তারপর নরম সুরে বলে, সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি আমার বর। মা বলতো বরের সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই। আচ্ছা, আমি তোমার সাথেই যাব। তাহলে তাড়াতাড়ি চলো, দেরি হলে মা যে আবার চলে যাবে। তারপর আহাদ আর এলিজা সবাইকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসে উঠেও এলিজা বারবার ওর মায়ের কথা বলতে থাকে। তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আহাদ ওর মাথাটা নিজের কাঁধে নিয়ে হাত বুলিয়ে দিতে থাকে এবং এক পর্যায়ে ও নিজেও ঘুমিয়ে পড়ে। বিরতির জন্য বাসটা একটা রেস্টুরেন্টের সামনে থামলে আহাদ এলিজাকে নিয়ে সেখানে যায়। বাইরে এলিজা পাগলামি না করায় আহাদের ওকে নিয়ে কোনো অসুবিধাই হচ্ছে না।
মিষ্টি দেখতে এলিজা সেখানেই থেমে যায়। এলিজার মিষ্টি খুব পছন্দ। আহাদ সেটা বুঝতে পেরে কয়েক রকমের মিষ্টি অর্ডার করে। কিন্তু এলিজা দুইটার বেশি মিষ্টি খেতেই পারে না। ঢাকা পৌঁছাতে প্রায় সন্দেহ হয়ে যায়। এলিজার ফুপুর বাসায় পৌঁছালে এলিজা প্রথমে কাউকে চিনতে না পেরে প্রচুর ভয় পেয়ে যায়। আর ওর মায়ের কথা জিজ্ঞেস করে। পরে শুধু ওর ফুপুকেই চিনতে পারে এবং তাকে জড়িয়ে ধরে ভীষণ খুশি হয়। ওর ফুপুর ছোট দুইটা মেয়ে, কোনো ছেলে নেই। এলিজা ভালো থাকলে ওরা ভীষণ খুশি হতো। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ায় ওরা এলিজার কাছে যেতে ভয় পায়। পরের দিন যথাসময়ে আহাদ এলিজাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। উনি দেখা শেষে আহাদকে বলে এলিজার ভালোভাবে খেয়াল রাখতে, কারণ ওর এখন ওষুধের চেয়ে কারো পাশে থাকাটা বেশি জরুরি। সবসময় হাসি খুশি রাখতে বলে। আর সামনের সপ্তাহে কাউন্সিলিংয়ের জন্য আবার নিয়ে যেতে বলে। এক সপ্তাহ পর আবার দেখানোর কথা শুনে ওর ফুপু আহাদকে আর যেতে দেয় না। আহাদ ও এলিজার দেখাশোনা করতে থাকে। দুদিনের এলিজার সাথে ওর ফুপাতো বোন দুইটার ভাব জমে ওঠে। এলিজা আহাদকে মাঝে মধ্যেই চিনতে পারে, আবার মাঝে মধ্যে ভুলেই যায় যে ওর একটা স্বামী আছে। দেখতে দেখতে 6 দিন কেটে গেছে। এমন সময় এমিলি ফোন দিয়ে জানায় যে নাবিলা প্রেগনেন্ট হওয়ার কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ওর বাবাকে আবার বিয়ে করাবে। এমিলি, অমিত আর ওর ছোট ভাই অলিভ কেউই মন থেকে না চাইলেও বারণও করতে পারছে না। এত বড় সংসার দেখার জন্য হলেও তো কেউ একজনকে লাগবে। তার উপর এলিজা অসুস্থ। নাবিলাও কাজ করতে পারবে না বেশি। আহাদেরই বা কি বলার আছে। এমিলি এটাও জানায় যে আহাদরা ঢাকা থেকে ফিরলে ওর বাবাকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসবে। ডাক্তার দেখানো শেষ। আজ আহাদরা গ্রামে ফিরবে। এলিজা এবার বাসে আরো বেশি চুপচাপ। ও সারাক্ষণ কি যেন ভাবে। এখন আর আগের মতো পাগলামি করে না, শুধু চুপচাপ থাকে। ওর ফুপুর মেয়ে দুটোর সাথে ভালোই হাসি খুশি ছিল, কিন্তু বাসে ওঠার পর থেকে বিষণ্ণ মন নিয়ে বসে আছে। মন খারাপ। আহাদের প্রশ্ন শুনে এলিজা পুরো সুস্থ মানুষের মতো বলে ওঠে, না, আমি ঠিক আছি। আসলে মাথাটা একটু ব্যথা করছে, তাই আর কি। মাথাটা কি টিপে দেব? না না, লাগবে না। বাসের মধ্যে লোকজন কি ভাববে? এ কথা শুনে আহাদের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ও ধরেই নেয় যে এলিজা হয়তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ও খুশি মনে জিজ্ঞেস করে, আমি কে তুমি জানো? হুম, আমার বর। কেন? তোমার কি মনে হয় আমি তোমাকে ভুলে গেছি? আহাদ আরও শিওর হওয়ার জন্য বলে, নাবিলাকে, আমার ভাবি। তুমি আমাকে পাগলের মতো এসব জিজ্ঞেস কেন করছো? দরকার আছে? আচ্ছা, আমি যা জিজ্ঞেস করছি তার ঠিকঠাক উত্তর দিবে। এই কথা বলে আহাদ এলিজাকে আরও কিছু প্রশ্ন করতে থাকে এবং এলিজাও সব প্রশ্নের সঠিক জবাব দেওয়ায় আহাদ ভীষণ খুশি হয়ে যায়। তারপর জিজ্ঞেস করে, আমার সাথে তোমার কিভাবে বিয়ে হয়েছিল জানো? বিয়ে? আপনার সাথে? এসব আপনি কি বলছেন? কে আপনি? এসব শুনে আহাদ যেন আকাশ থেকে পড়ে। এলিজা আরো বেশি পাগল হয়ে গেছে নাকি পুরোপুরি সুস্থ হয়ে গেছে, এসব ভেবেই হয়রান হয়ে পড়ে আহাদ। ও প্রচুর ঘামতে শুরু করে। আরে হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো আমার বর। ফুপি তো সকালে তাই বলেছিল। সরি, আমি ভুলেই গিয়েছিলাম। কথাটা বলেই এলিজা আহাদকে জড়িয়ে ধরে। আহাদ ওর মাথায় হাত রাখে। আশেপাশের অনেকে ওদেরকে কেমন চোখে যেন দেখছিল। একজন বৃদ্ধা মহিলা তো বলেই উঠল, এখনকার ছেলেমেয়েদের ভাবভঙ্গি দেখলে নিজেদেরই লজ্জা লাগে। স্বামী স্ত্রী হয়েছে তো কি হয়েছে, এমন ভাব যেন আর কেউ বিয়েই করেনি। যেখানে সেখানে প্রেম প্রীতি শুরু হয়ে যায়। এটা শুনে আরও অনেকে ওনার সাথে তাল মেলালো। আহাদ সেগুলো শুনেও না শোনার ভান করলো। ও আলতো গলে এলিজার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর ডাক্তারের বলা কথাগুলো ভাবতে লাগলো। ডাক্তার বলেছে যে এলিজা যেহেতু এখন মানসিকভাবে একটু অসুস্থ, তাই ওর পক্ষে কোনো কিছু মনে রাখা কষ্টকর। তাই যে কোনো সময় যে কোনো কিছু ভুলে যেতে পারে। আর এই এক সপ্তাহ নতুন পরিবেশে থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আর ওর পুরোপুরি সুস্থ হয়ে গেলে এসব দিনের কথা পুরোপুরি ভুলে যেতে পারে। সে অনুযায়ী পুরোপুরি সুস্থ হলে এলিজা হয়তো আহাদকে ভুলেই যাবে। এসব ভাবতে আহাদের মনটা বিষাদে ছেয়ে যায়। পকেট থেকে ফোনটা বের করে ওর আর এলিজার কয়েকটা ছবি তোলে। সত্যি যদি সুস্থ হলে এলিজা ওকে ভুলে যায়, ওকে যদি মেনে না নেয়। এই কদিনেই মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে ও। আগে থেকেই ভালোবাসতো, এখন আরও বেশি। এসব ভাবতে ভাবতে ওর মনটা কষ্টে আরও ভারী হয়ে যায়। বাড়ি ফিরেই এলিজা সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলে। এমনকি ওর ভাবির মাকেও চিনতে পারে। যেখানে যাওয়ার আগে ওর নিজের ভাই বোনদেরও ঠিকঠাক চিনতে পারছিল না। এটা দেখে সবাই ভীষণ খুশি হয়।
কিন্তু আহাদ খুশি হয়ে যেন খুশি হতে পারে না। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। এলিজা ওর মায়ের কথা এখন আর বেশি বলে না, রুমেই বেশি থাকে। মাঝে মধ্যে তো আহাদকে দেখি চমকে যায়, তারপর জিজ্ঞেস করে বসে, আপনি কে? এলিজার বাবা আহাদকে দোকান করে দিয়েছে। আহাদ এখন দিনের বেশিরভাগ সময় দোকানেই থাকে। তারপরেও খাওয়ার সময় বাড়ি এসে সবার সাথেই খাওয়া দাওয়া করে। এলিজার বাবা বিয়ে করেছে, যদিও এলিজা এখনও জানে না যে বাড়িতে আসা নতুন মহিলাটি ওর মা। সবাই বলেছে যে উনি এলিজাদের দূর সম্পর্কের এক খালা। নাবিলা অসুস্থ হয় উনি এসেছেন। তারপরেও ওনাকে এলিজা বেশি পছন্দ করে না। ওনাকে দেখলে আবার পাগলামি শুরু করে বলে উনিও এলিজার সামনে বেশি আসে না। ওই মহিলার আগে একবার বিয়ে হয়েছিল, সেখানকার একটা মেয়েও আছে। কিছুদিন হলো মেয়েটাকে বিয়ে দিয়েছে, তাই এখন নিজেও বিয়ে করে নিয়েছে। তবে এলিজার বাবা বলে দিয়েছে সেই মেয়ে যেন এই বাড়িতে না আসে। দেখার প্রয়োজন হলে তিনি নিজে গিয়ে যেন দেখে আসে। আজ 5 থেকে 6 মাস হয়ে গেছে এলিজাদের বিয়ের। রাতে আহাদ দোকান থেকে ফেরার সময় এলিজার জন্য আইসক্রিম নিয়ে আসে। শুধু এলিজা না, আরও সবার জন্য এনেছে। আইসক্রিম পেয়ে এলিজা তো ভীষণ খুশি। আহাদের ছোট ছোট জিনিসগুলো পেয়ে এলিজা ছোট বাচ্চাদের মতো খুশি হয়ে যখন আহাদকে জড়িয়ে ধরে, তখন যেন আহাদের সব দুঃখ কষ্ট হাওয়ায় উড়ে যায়। আজকেও তাই হলো। সবাই ঘুমিয়ে পড়েছে। নিস্তব্ধ রাত। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ একটা চেঁচামেচি শুনে আহাদের ঘুম ভেঙে যায়। ও উঠে দেখে যে এলিজা ওকে জোরে সোরে ধাক্কাচ্ছে। ও চোখ খুলতে এলিজা ওকে অবাক করে দিয়ে বলে উঠল, আপনি এখানে কেন? আমার রুমে কি করছেন? বাবা। এলিজা আরও কিছু বলতে যাচ্ছিল। আহাদ ওর মুখ চেপে ধরে বলে, তুমি আবার আমাকে ভুলে গেছো? আসলে এমন আজ তো নতুন হচ্ছে তা নয়। মাঝে মধ্যে এমনটা করে এলিজা। একটু সময় গেলেও ও আবার আহাদকে চিনতে পেরে নিজেই সরি বলে ঘুমিয়ে পড়ে। তাই আহাদ ভাবে যে প্রতিদিনের মতো আজও হয়তো একটু পরেই এলিজার সব মনে পড়ে যাবে। তাই ও এলিজার মুখ থেকে হাত সরাতেই এলিজা বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে বাইরে চলে যায় আর চেঁচিয়ে সবাইকে ডাকতে থাকে। অবস্থা বেগতিক দেখে আহাদ আবার এলিজার মুখ চেপে ধরে ওকে রুমে আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সবাই রুম থেকে বের হয়ে এসেছে। এলিজার সৎ মাকে ওর বাবার রুম থেকে বের হতে দেখে এলিজা অবাক হয়ে যায়। ওর বাবার দিকে এগিয়ে গিয়ে করুণ স্বরে বলতে থাকে, এটা কি বাবা? তুমি আবার বিয়ে করেছো? আমার মা মারা গেছে 10 দিনও হয়নি, আর তুমি আবার বিয়ে করে নিয়েছো? আমার মায়ের জন্য তোমার একটুও খারাপ লাগছে না? ওর এই কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। ওর বাবা খুশি মনে ওর দিকে এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলতে থাকে, তোর সব মনে পড়ে গেছে মা? তোর মনে পড়েছে তোর মা মারা গেছে? এলিজা এক ঝটকায় ওর বাবার হাত ছড়িয়ে দেয়। তারপর ঘৃণা মিশ্রিত চোখে ওর বাবার দিকে তাকিয়ে বলে, মনে পড়ে গেছে মানে? আমার মায়ের মৃত্যু আমি ভুলে যাব? তোমরা ভুলে যেতে পারো, আমি নই। এ সময় আহাদের দিকে চোখ যেতেই ও আরও ঘৃণা নিয়ে ওর বাবাকে উদ্দেশ্য করে বলে, আর এই লোকটা আমার ঘরে কি করছে বাবা? তোমরা আমার সাথে এসব কি শুরু করেছো? এবার এমিলি নিজের বোনের দিকে এগিয়ে গিয়ে বলে, দুলাভাইকে তুই চিনতে পারছিস না আপু? আর মা মারা গেছে 10 দিন হবে কেন? 1 বছরের বেশি হয়ে গেছে। তুই আমাদের সবাইকে ভুল বুঝছিস আপু। নিজের ছোট বোনের মুখে এমন কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় এলিজা। ওর মা মারা গেছে 1 বছরের বেশি হয়ে গেছে, অথচ ওর তো মনে হচ্ছে কয়দিন আগে ওর মা মারা গেছে। আর এই লোকটা এমিলির দুলাভাই মানে? এসব ভাবতেই থমকে যায় এলিজা। তারপর এমিলিকে লক্ষ্য করে বলে, দুলাভাই মানে কি এমিলি? আর এতদিন পার হয়ে গেছে আমি কিছুই জানি না? এমনকি আমার বিয়েও হয়ে গেছে। তোরা কি আমার সাথে মজা করছিস? এমিলি তখন সবাইকে ঘরে যেতে বলেও এলিজাকে নিয়ে ওর রুমে চলে যায়। তারপরে এই 1 বছরে কি হয়েছে সব এলিজাকে খুলে বলে। এলিজা যেন এসব শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এমন একটা অল্প শিক্ষিত আর চালচুলোহীন ছেলেকে স্বামী হিসেবে মানতে ওর একদম ইচ্ছে করছে না। ওর শুধু মনে হচ্ছে যে সবাই হয়তো ওর সাথে মজা করছে। এমিলি এলিজাকে ওদের বিয়ের ছবি, ভিডিও, অন্যান্য ভিডিওগুলো দেখাতেই এলিজার মাথায় আকাশ ভেঙে পড়ে। ও যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ও অসুস্থ ছিল, আর এর মধ্যে ওর জীবনে এত কিছু ঘটে গেছে। আমার অসহায় অবস্থায় তোর আমার বিয়ে কি করে দিলি এমিলি? আমার ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে? তুই অন্তত এ বিয়েতে বাধা দিতে পারতি। এলিজার এমন অসহায়ভাবে কথা বলা দেখে এমিলিওর খুব খারাপ লাগে।
ও এলিজার হাত দুটি শক্ত করে চেপে ধরে। তারপর বলে, প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দিস। আসলে তখন তোর অবস্থা এতটাই খারাপ হচ্ছিল যে আমরা ধরেই নিয়েছিলাম। এমিলিকে থামিয়ে দিয়ে এলিজা নির্মল কণ্ঠে জবাব দেয়, আমি আর কখনো সুস্থ হব না। সারা জীবন তোদের বোঝা হয়ে থাকবো, তাই না এমিলি? আমি কি তোদের জন্য কখনোই কিছু করিনি? মা থাকলে কখনো আমার সাথে এত বড় অন্যায় হতে দিত না। এমিলি কান্না করে এলিজাকে জড়িয়ে ধরে। এলিজা আবার বলে, এই ছেলে কিনা আমার স্বামী। আমার ভাবতেও অবাক লাগছে যে বাবা এমন একটা ছেলের সাথে আমাকে দোকান পেয়েছে, থাকার জায়গা পেয়েছে, এসবের লোভে তো ও আমায় বিয়ে করেছে, তাই না এমিলি? আপু, তুই ভুল বুঝছিস। আহাদ ভাইয়া এমন ছেলে না। ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে। এলিজা বোনকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলে, ভালোবাসা? একে তুই ভালোবাসা বলছিস? একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে বিয়ে করাকে ভালোবাসা বলছিস তুই? যে ছেলের নিজের কোনো ঘরবাড়ি দূরে থাক, পার্সোনালিটি পর্যন্ত নেই, এমন একটা ছেলে কিনা আমার হাজবেন্ড, এ কি করে ঘর জামাই থাকতে রাজি হয়ে গেল? তোর সাথে এমনটা হলে তুই মেনে নিতি? এই প্রশ্নটা শুনে এমিলিয়া আর কিছু বলতে পারে না। এলিজা একা থাকবে বলে এলিজাকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। তারপর এসব ভেবে কান্না করতে থাকে। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে এলিজা আর এমিলির সব কথা শুনে নেয় আহাদ। আহাদের কষ্ট হচ্ছে, তবে ওই এমন একটা পরিস্থিতির জন্য যেন আগে থেকেই প্রস্তুত ছিল। তাই এমিলি বের হতেই ও নিজেকে লুকিয়ে নেয়। তারপর সেই মাঝরাতে ও যে বাড়িতে আগে থাকতো সেখানেই ফিরে যায়। রাতের অন্ধকার যেন আজ এলিজার আহাতকেও গ্রাস করে নিয়েছে। দুজনে দুই জায়গায় নিজেদের ভাগ্যের নির্মম সত্যিটাকে মেনে নিতে না পেরে অস্থির হয়ে যাচ্ছে। বাকি সবাই আবার ঘুমের অতল সমুদ্রে তলিয়ে গেলেও ঘুম নেই শুধু আহাদ আর এলিজার চোখে। এলিজা সারা রাত ঘুমাতে পারেনি। সকালে উঠে ব্যাগ নিয়ে বের হয়। ওর ভাবি আর সৎ মা রান্নাঘরে কাজ করছিল। এলিজাকে ব্যাগ হাতে বাইরে বেরোতে দেখে ওরা ওর দিকে এগিয়ে আসে। তারপর নাবিলা জিজ্ঞেস করে, এত সকালে কোথায় যাচ্ছিস এলিজা? একটা মেয়ের বিয়ের পর যেখানে যাওয়ার কথা। এলিজার কথা শুনে এমিলি আর ওর না অবাক হয়ে যায়। এমিলি ওর দিকে এগিয়ে এসে বলে, তুই কি সত্যি ওখানে যাবি? না মানে, আমি বলতে চাইছিলাম যে তুই ওখানে থাকতে পারবি তো? শুনেছিলাম। এমিলিকে থামিয়ে দিয়ে মুখে একটা অন্যরকম হাসি নিয়ে এলিজা বলে, বিয়ে যখন হয়ে গেছে যেতে তো হবেই, থাকতে পারলেও যেতে হবে, আর না পারলেও। বলেই গেট খুলে বেরিয়ে যায় এলিজা। এমিলি পিছন থেকে বলতে থাকে, ভাইয়াকে বললেই তো এসে নিয়ে যেত। আচ্ছা, চল, আমিও সাথে যাচ্ছি। এ কথা বলেই মাথার ওড়নাটা টেনে নিয়ে ওর সৎমাকে ইশারা করে ও এলিজার সাথে যেতে থাকে। যেতে যেতে এলিজা বলে, তোর ভাইয়া তো কাল রাতে আমাকে ফেলে চলে গিয়েছে। তুমি হঠাৎ করে সুস্থ হয়ে গেলে, তাই হয়তো। তাই হয়তো কি খুশি হতে পারেনি নাকি? সে কি চাচ্ছিল আমি সারা জীবন এমন পাগল হয়ে থাকি? আরে না আপু, তা হবে কেন? ভাইয়া সবসময় চাইতো তুই সুস্থ হয়ে ওঠ। তোর কত সেবা যত্ন যে ভাইয়া করেছে। তোকে যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম কাল দেখেছিস? আমি তাকে দেখানোর জন্যই ভিডিওগুলো করে রেখেছিলাম। ভাইয়ার ফোনে আরও ভিডিও আছে। হুম, দেখেছি বলেই তো ওখানে যাচ্ছি। এমিলি একটা হাসি দিয়ে বলে, তার মানে ভাইয়াকে তুই মেনে নিয়েছিস? সে আমার স্বামী, এখানে মেনে না নেওয়ার কি আছে? এতক্ষণ ওরা আহাদ যে বাড়িতে থাকে সেখানে চলে এসেছে। বাড়িটা বিশাল আর অনেক সুন্দর, তবে অনেক পুরাতন। ওরা গেট খোলা পেয়ে ভেতরে ঢুকতে থাকে। এলিজা গেট নষ্ট হয়ে গেছে দেখে বলে, গেটটা আজকে সারাতে বলতে হবে। যে কেউ যে কোনো সময় বাড়ি ঢুকে যেতে পারে। এমি এলিজার কথায় কান্না দিয়ে জোরে দুলাভাই বলে ডাকতে থাকে। সারা রাত না ঘুমাতে পেরে সকালের দিকেই একটু ঘুমিয়ে পড়েছিল আহাদ। কারো চেঁচানোর আওয়াজ শুনে তড়িঘড়ি করে ঘুম থেকে বের হয়ে এলিজা আর এমিলিকে দেখতে পেয়ে বলে, তোমরা এখানে? এমিলি কিছু বলার আগেই এলিজা আহাদকে ঠেলে ঘরে ঢুকে বলে, কেন, আমি কি এখানে আসতে পারি না? শ্বশুরবাড়ি নেই বলে কি এখানে আসা মানা? আর ঘরবাড়ির একই অবস্থা। এখন না থাকলেও একসময় তো এখানেই থাকতে। তাহলে এই অবস্থা কেন? আহাদ এমনিতেই এলিজাকে দেখে অবাক হয়ে গেছে। তার উপর ওর এসব কথা শুনে আরো বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছিল না। এলিজার নীরবতা ভেঙে বলল, পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে অন্তত বাদার সদাই কিছু নিয়ে আসো। তোমার শালিকা প্রথম তোমার বাড়ি এলো, তাকে খেতে দিতে হবে না? তারপর এমিলিকে উদ্দেশ্য করে বলল, এসেইছিস যখন আমার সাথে কাজ কর।
জঙ্গলটাকে বসবাসের উপযোগী করতে হবে তো। ওর কথা শুনে আহাদ আর এমিলি দুজনেই অবাক হয়ে যায়। আহাদ বলে, আমি বাজার নিয়ে আসছি, তারপর সব পরিষ্কার করব, তোমরা বসো। এমিলিও বলে, হ্যাঁ আপু, আমি কখনো এসব কাজ করেছি? তুইও তো। এমিলিকে থামিয়ে দিয়ে এলিজা বলে, করিসনি তো কি হয়েছে, আজ কর। সব কাজেরই তো একটা শুরুর দিন থাকে। আর এই যে মিস্টার, এখন থেকে এ বাড়ির আপাতত মালিক আমি। যদিও পরের বাড়ি থাকার কোনো ইচ্ছে আমার নেই, তবুও যতদিন নিজের বাড়ি না করো। কি, নিজের বাড়ি করার ইচ্ছে আছে তো? নাকি সারা জীবন এখানে পচে মরার ইচ্ছে? এলিজার এমন কথা শুনে আহাদ আমতা আমতা করে বলে, আমার মা আমার জন্য এক টুকরো জমি রেখে গেছে, সেখানে ঘর করলেই থাকা যাবে। এতদিন একা ছিলাম, তাই এখানেই। তাও ভালো, আমি তো ভেবেছিলাম কিছুই নেই। যাই হোক, এখন কিন্তু তুমি আর একা নও, এখন দুইজন কয়দিন পর। এটুকু বলেই থেমে যায় এলিজা। এতক্ষণ এত কথা বলে ফেলেছি যে কি বলেছে না বলছে তা নিজেও জানে না। তবে এটা বলতে গিয়ে লজ্জায়ও থেমে যায়। আহাদ খুশি মনে বাজার করার উদ্দেশ্যে বের হয়ে যায়। এমিলি হাসি মুখে ওর দিকে এগিয়ে এসে বলে, আপু, তুই যে এত সহজে সব কিছু মেনে নিবে, আমি তো কল্পনা করতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুমি বাড়িতে আজ কুরুক্ষেত্র বাঁধাবে। যে মানুষটা আমাকে এতদিন দেখাশোনা করেছে, তাকে আমি কি করে কষ্ট দেই বল? ভিডিওগুলো না দেখলে আমি বুঝতেই পারতাম না ও আমাকে এতটা ভালোবাসে। ওর কেয়ারিং দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। তারপর দুই বোন গল্পে গল্পে কাজ করতে থাকে। আহাদ বাজার করে নিয়ে আসলে তিনজন মিলেই রান্না শুরু করে দেয়। কেননা এলিজার এমিলির চেয়ে আহাদ নিজেই ভালো রান্না পারে। মুহূর্তের জন্য ওরা তিনজন যেন পুরো দুনিয়ায় ভুলে যায়। অনেক মজা করে গল্প করতে থাকে আর রান্না করতে থাকে। এমন সময় সেখানে এলিজার বাবা আর ছোট ভাই এসে উপস্থিত হয়। ওদের দেখে আহাদ একটু ভয় পেয়ে যায়। এলিজা, তুই সকালে কাউকে না বলে এখানে চলে এসেছিস কেন মা? আমি তো তোকে খোঁজে না পেয়ে চিন্তা করছিলাম। পরে তোর মা মানে লতা বলল যে তুই আর এমিলি এখানে এসেছিস। চল মা, বাড়ি চল। এলিজা ওর বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি তো এখন থেকে এখানেই থাকবো। আর ও বাড়িতে যাব, তবে অল্প সময়ের জন্য। এসব তুই কি বলছিস মা? তুই এখানে কি করে থাকবি? চল মা, পাগলামি করে না। আহাদও যাবে। আহাদ কোথাও যাবে না। বসো, রান্না প্রায় শেষ। খাওয়া দাওয়া করে এমিলিকে নিয়ে যেও। মেয়ের এমন কথা শুনে ওর বাবা কি বলবে বুঝতে পারে না। অগত্যা ওদের সাথে নাস্তা করে। নাস্তা শেষে এলিজা ওর বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, বাবা, আরেকটা কথা, আহাদ আজ থেকে তোমার দেওয়া ওই দোকানে যাবে না। ও আগে যেখানে কাজ করতো সেখানেই যাবে। একথা শুনে এলিজার বাবা বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর রাগ করে ধমক দিয়ে কথা বলতে গিয়েও পারে না। কারণ একে তো মাত্র সুস্থ হয়েছে, তার উপর প্রচণ্ড জেদি। আর উনি এলিজাকে ভীষণ ভালোবাসেন। তাই নিজেকে যথাসম্ভব নরম করে বলেন, মা, তোরা ও বাড়িতে থাকবি না ঠিক আছে, কিন্তু দোকানটা ছেড়ে দিতে বলিস না। ওটা তো আমি আহাদের জন্যই দিয়েছি। ওটা শুধু ওর। আহাত কিছুই বলছে না। ও শুধু মুগ্ধ হয়ে এলিজার কথা শুনছে। আসলে আহাত নিজেও চায় এলিজার সাথে আলাদা থাকতে। ঘর জামাই থাকার কোনো ইচ্ছে ওর নেই। এলিজা ওর বাবার কথা শুনে আহাদের দিকে একবার তাকায়। তারপর ভাবে, দোকানটা আসলেই ওদের দরকার, নইলে খাওয়া পড়া চলবে কি করে। তাই একটু ভেবেচিন্তে বলে, আচ্ছা, থাকবে দোকানে, তবে প্রতি মাসে তোমাকে দোকানের ভাড়া দেবে। আমি চাই না লোকে আমার স্বামীকে যৌতুক নিয়েছে বলে খোঁটা দিই। এতদিন যা হয়েছে হয়েছে। এখন থেকে ওর অসম্মান আমি একদম সহ্য করব না। ওর এমন কথা শুনে সবাই ভীষণ খুশি হয়। কালোকে দেখে সবাই যে ভয়টা পাচ্ছিল, আজ যেন তার ছিটে ফোটাও নেই। আহাদ অপলক দৃষ্টিতে এলিজাকে দেখছে। এলিজার বাবা খুশি হয়ে বললেন, ঠিক আছে, আমি ভাড়া নেব। তুই যেমনটা চাইবি তেমনটাই হবে। আমি কিন্তু রোজ আসবো আমার মেয়েটাকে দেখতে। কি, আসতে পারবো তো? আহাদ এবার খুশি মনে জবাব দেয়, যখন খুশি আপনারা যে কেউ আসতে পারবেন। সেটা আবার বলতে। তারপর আহাদ আর এলিজাকে রেখে সবাই চলে যায়। আহাদ সেদিনই একজন মিস্ত্রি ডাকিয়ে গেটটা ঠিক করে নেয়। আর সেদিন আর দোকানে যায় না। গোসল শেষে আহাদ দেখে এলিজা ভাত ভেড়ে বসে আছে ওর জন্য। আহাদ কাছে যেতে এলিজা বলে, দেখেছো, তোমার জন্য আমাকে এসব করতে হচ্ছে, যা আমার কখনো পছন্দই ছিল না। গ্রাম্য বউ। আচ্ছা, আমাকে কি তুমি সত্যি ভালোবাসো? আমিও তো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি জিজ্ঞেস করলাম। আর ভালো না বাসলেও সমস্যা নেই। এখন থেকে তো তুমি শুধু আমারই। আহাদ কি বলবে বুঝতে পারে না। তারপর খেতে বসে আমতামতা করে বলে,
সত্যি বলতে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর এখন তো তোমাকে ছাড়া জীবনটা ভাবতে পারি না। কাল রাতে তোমার কথা শুনে আমি তো ভাবছিলাম আমি তোমাকে মেনে নেব না। হুম, আমি তো ভেবেছিলাম তুমি এখন ডিভোর্স চাইবে। ডিভোর্স চাইলে দেরিতে তোমার জন্য তো আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। এবার কিন্তু বেশি ফিল্মি ডায়লগ হয়ে যাচ্ছে। আচ্ছা, একাই খাবে নাকি আমাকেও দিবে? আহাত খাবার মুখে দিয়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। তারপর খাবারের নলাটা গিলে এলিজাকে বলল, মানে খুব তো খাইয়ে দিয়ে অভ্যেস করেছ, এখন আবার নাটক করার কি আছে? আমি এখন তোমার হাতে খাবার খাবো। শুধু এখন না, আমার যখন মন চাইবে খাইয়ে দিতে হবে। কি, দিবে তো? আহাদ হাসি মুখে বলে, সে তো আমার সৌভাগ্য। আগে যেভাবে আমার কেয়ার করতে এখনও করতে হবে, মাথায় থাকে যেন। আচ্ছা। আহাদ যেন ভুলেই যায় যে এলিজা সুস্থ হয়ে গেছে। ওর মনে হতে থাকে এলিজা আগের মতোই আছে। ওদের সংসারটা এত সুখের হবে তা ওরা ভাবতেই পারেনি। এলিজা একটা কেজি স্কুলে টিচার হিসেবে জয়েন করেছে। টিউশনি শুরু করে দিয়েছে। আর বাড়ি করার জন্য টাকাও জমানো শুরু করেছে। ওকে দেখে অনেকেই অনেক কথা বলে। বলে যে কি বোকা, বাবার বাড়ি না থেকে ওই পুরাতন বাড়িটাতে থাকে, অমন স্বামীর সাথে সংসার করে, এত শিক্ষিত মেয়ে, এসএসসি পাস ছেলেকে বিয়ে করেছে, আরও নানান কথা। এসব শুনে আহাদের মাঝে মধ্যে মন খারাপ হলেও এলিজা ওকে এসব কথায় কান দিতে মানা করে। ও যখন অসুস্থ ছিল তখন তো কেউ ওর কথা ভাবেনি। এখন কেন ওকে নিয়ে ভাবতে হবে? মানুষের খেয়ে কাজ নেই, অন্য মানুষের ভালো দেখলেই জ্বলে। কেটে গেছে 2টি বছর। এলিজা আর আহাদ মিলে আহাদের মায়ের রেখে যাওয়া জায়গায় 2 রুমের ছোট্ট একটা ঘর দিয়েছে। ছোট্ট একটা উঠোন, আর একটা বাথরুম, আর একটা রান্নাঘর। ঘরের সামনে এলিজা বিভিন্ন ফুলের চারা লাগিয়ে দিয়েছে। আর বাড়ির পিছনে লাগিয়েছে কিছু সবজি গাছ। বাড়িটা টিনের হলেও এটাই এখন এলিজা রাহাতের সুখের ঠিকানা। এলিজার পরিবারের সবাই ভীষণ খুশি, কারণ এলিজা তার ছোট্ট সংসার নিয়ে সুখে আছে। এলিজাদের সংসারে হয়তো টাকা কড়ির অভাব কিছুটা আছে, তবে অভাব নেই ভালোবাসার। সমাপ্ত।